আমাদের আজকে লেকচার 2। তো লাস্ট ক্লাসে হচ্ছে আপনাদেরকে আমি সেমিকন্ডাক্টর সম্পর্কে পড়িয়েছিলাম। যে পর্যন্ত পড়ানো হয়েছে একটু দেখে এসেছেন কয়জন হাতে দেন তো। আচ্ছা, আজকে ফার্স্ট ক্লাসে এসেছেন এরকম কয়জন আছেন? এরকম হলে তো সমস্যা। আপনারা লাস্টের দিন যেগুলো পড়ানো হয়েছে এগুলো সম্পর্কে কোনো আইডিয়া আছে? আমার প্রিভিয়াস ক্লাসটাতে সেমিকন্ডাক্টর সম্পর্কে বেসিক্যালি পড়েছিলাম। তো আপনাদের কি সেমিকন্ডাক্টর সম্পর্কে কোনো আইডিয়া? বলেন তো, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, ইনসুলেটর এই তিনটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? এখানে একদম বইয়ের ডেফিনেশন লেখা আছে, এটা দেখে লাভ নাই, নিজেদের মতো করে বলেন তো সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, ইনসুলেটর এই তিনটার মধ্যে পার্থক্য কোথায়? একটা মানে পরিবাহী আর অর্ধপরিবাহী আর একটা হচ্ছে অপরিবাহী। ইনসুলেটর হচ্ছে অপরিবাহী। এখন এই যে সেমিকন্ডাক্টরে যারা ক্লাস করেছিলেন তারা বলেন সেমিকন্ডাক্টর যে ডিভাইসগুলো আছে এদের যদি আমরা কন্ডাক্টিভিটিটা বাড়াতে চাই সেক্ষেত্রে কি করতে হয়? ডোপিং করা লাগে। ডোপিং আমরা কয়ভাবে করতে পারি? কি কি? একটা হচ্ছে পি টাইপ আর একটা হলো এন টাইপ। ওকে, পি টাইপ ডোপিং এর ক্ষেত্রে কি করা হয় আর এন টাইপ ডোপিং এর সময় কি করতে হয়? এটাতে ম্যাডাম প্রোটন গ্রুপ 4 এর সাথে আমরা গ্রুপ 3 যদি মিলাই তাহলে পি টাইপ হবে না, গ্রুপ 5 মিলালে পি টাইপ হবে। গ্রুপ 4 এর সাথে গ্রুপ 3 মিলাইলে ভেরি গুড। গ্রুপ 4 এর সাথে হচ্ছে গ্রুপ 3। যারা ক্লাস করেন নাই তারা কিছুই বুঝতে পারছেন না আমার কথা। সিলিকন হচ্ছে আমাদের কত অ্যাটমিক নাম্বার? 14, রাইট? ইলেকট্রনিক কনফিগারেশন হলো 2 8 4। দ্যাট মিন্স এর লাস্ট শেলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কত? 4। সো এটাকে আমরা বলতে পারি যে এটা গ্রুপ 4 এ আছে। তো যখন আমরা গ্রুপ 4 এর সাথে গ্রুপ 3 কে মিলাচ্ছি সেই সময় যে টাইপেরটা হয় এটাকে আমরা বলি হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যদি আপনার গ্রুপ 4 এর সাথে আমরা গ্রুপ 5 কে মিলাই তাহলে এটা হবে হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন কেন হবে এর একটা লজিক আছে যেগুলোকে নিয়ে আমরা লাস্ট ক্লাসে একটা এলাবোরেটলি ডিসকাস করেছিলাম। কারণ আপনি যখন হচ্ছে 4 এর সাথে 3 মেলাচ্ছেন আপনারা সবাই হয়তো অক্টেট কনসেপ্টটা জানেন, রাইট? অক্টেটের কনসেপ্টটা কি? যে আমাদের হচ্ছে লাস্ট শেলে যে ইলেকট্রনটা হবে ওইটা টোটাল 8টা ইলেকট্রন যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে এখানে অক্টেটটা ফুলফিল হয়েছে। তো যখনই আমি 4 এর সাথে 3 কে মেলাচ্ছি একটা ইলেকট্রনের ঘাটতি থাকে, রাইট? তো ওইটাকে আমরা বেসিক্যালি হচ্ছে বলি হোল। আর যখন আপনি গ্রুপ 4 এর সাথে 5 কে মেলাচ্ছেন 5 + 4 9, দ্যাট মিন্স একটা অ্যাডিশনাল ইলেকট্রন এখানে থেকে যাচ্ছে। তো এই যে গ্রুপ 4 এর সাথে 3 কে যখন আমরা মিক্স আপ করছি তখন এই হোলের কারণে বেসিক্যালি কন্ডাক্টিভিটিটা বাড়ে, কারণ হচ্ছে এই হোলটা মুভ করতে থাকে। আপনি যখনই কোনো একটা ইমপিউরিটিস মিক্সড করছেন অর্থাৎ আমাদের পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে আমি যদি কোনো ইমপিউরিটিস হিসাবে গ্রুপ 3 কে মিলাই তখন কি হবে? আমি একটা অ্যানিমেশন দেখিয়েছিলাম, আরেকবার একটু ভিডিও করে অন্য টপিক পড়াবো। দেখেন, সিলিকন হচ্ছে আমাদের গ্রুপ 4 এ, রাইট? এখন ওর সাথে আমি যদি অ্যালুমিনিয়ামকে নেই, অ্যালুমিনিয়াম কত? গ্রুপ 3 তে না? তাহলে যখনই আমি 4 এর সাথে 3 কে মেলাচ্ছি কি অবস্থা হচ্ছে? এর তো চারদিকে 4টা ইলেকট্রন ছিল, অ্যালুমিনিয়ামের কয়টা? 3টা ইলেকট্রন, রাইট? সো ওইখানে একটা হোল বা ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে। ওই ভ্যাকেন্সিটাকে যখনই ফুলফিল করতে হবে তখন কি হয়? নিয়ারেস্ট অ্যাটমের যে ইলেকট্রনটা আছে ওইটা আবার চলে আসছে। তো যে চলে আসছে সে আবার কি করছে? যে চলে আসছে সে আবার একটা ভ্যাকেন্সি ক্রিয়েট করছে। তো এইভাবে হচ্ছে হোলের মুভমেন্টের কারণে আমাদের কন্ডাক্টিভিটি যেটা আছে কন্ডাক্টিভিটিটা বাড়ে। আর অপরদিকে আমি যদি এন টাইপের কথা চিন্তা করি, কন্ডাকশন ইন এন টাইপ সেমিকন্ডাক্টর, তাহলে এখানে কি হয়? যখন আমরা গ্রুপ 4 এর সাথে 5 কে মিলাচ্ছি, ধরেন সিলিকনের সাথে আমি গ্রুপ 5 এর আর্সেনিক কে নিলাম, আর্সেনিকের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা লাস্ট ছিল? 5টা, তাই না? তাহলে যখনই আপনি সিলিকনের সাথে আর্সেনিক কে মেলালেন ওই 4টা ইলেকট্রন তো 4 জায়গায় বসে গেল, কিন্তু এক্সট্রা যে ফ্রি ইলেকট্রনটা আছে ফ্রি ইলেকট্রনটা কি করবে? মুভ করতে থাকবে, রাইট? সো ওই মুভমেন্টের জন্যই আমাদের কি হবে? কন্ডাক্টিভিটিটা বাড়বে। তো আমি হলো ক্লাসে এই কথাটা বলেছিলাম যে সব সময় হচ্ছে আমাদের পিওর হলে যে জিনিসটা ভালো হবে এরকম না, ইমপিউরিটিসও আমাদেরকে মিক্স আপ করতে হয়, সেটা হচ্ছে বেটার, ভালোর জন্য, বেটার রেজাল্টের জন্য। হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যেমন আপনি যদি পিওর গোল্ড ইউজ
করেন পিওর গোল্ড দিয়ে কখনোই হচ্ছে অর্নামেন্ট তৈরি করা যাবে না, কারণ এটা হলো আপনার একটু চাপ লাগলে প্রেসারে ভেঙে যাবে। তাহলে কি করতে হয়, গোল্ডের সাথে খাদ মিশিয়ে তারপরে হচ্ছে এটা দিয়ে অর্নামেন্টস তৈরি করা হয়। সেম ভাবে আমি যখন এই সেমিকন্ডাক্টর গুলোর কন্ডাক্টিভিটি বাড়াতে চাবো, তখন আমার পিওর সেমিকন্ডাক্টরের তুলনায় যদি আমি এখানে ডোপিং করি অর্থাৎ ইম্পিউরিটিসটাকে মিক্স করি, সেটা হচ্ছে বেটার। আচ্ছা, এখন আমাকে বলেন তো ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কি ছিল? ইন্ট্রিনসিক ম্যাম পিওর। আমি যদি আপনাদেরকে 2 মার্কসের জন্য এক্সামে ইম্পিউরিটি সেমিকন্ডাক্টর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর সম্পর্কে লিখতে দেই, কি কি লিখবেন বলেন? আচ্ছা, আরেকটা কোশ্চেন এর মাঝে করি, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের আর কি কি নাম হতে পারে? পরীক্ষার সময় কিন্তু হুবহু যেই টার্মটা আপনাকে ক্লাসে লিখে দেওয়া হচ্ছে ওই টার্মে কোশ্চেনে থাকবে নট নেসেসারি। ওর যদি অন্য কোনো সিনোনিম থাকে, সিনোনিম তো সবাই জানেন তাই না, যে অন্য কোনো নাম যদি থাকে সেভাবেও আপনার প্রশ্নটা আসতে পারে। তখন অ্যানসারে কিন্তু কোনো ভেরিয়েশন আসবে না, সিম্পলি আপনার এই ওয়ার্ডটাকে আমি অন্য ওয়ার্ডে চেঞ্জ করে দিতে পারি। তাহলে আপনাদেরকে এগুলো একটু জেনে রাখতে হবে। যাদের জানা নাই খাতার মধ্যে লেখেন, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আমরা পিওর সেমিকন্ডাক্টর বলতে পারি, আনডোপড সেমিকন্ডাক্টর বলা যায়, অর ইন শর্ট আইও বলা যায়, আই টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমি কি কি বললাম? প্রথমে হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের আরেক নাম হলো পিওর সেমিকন্ডাক্টর, এটা আপনারা জানেন, সবই জানেন, কিন্তু কোশ্চেন করলে আর বলতে পারেন না যে জিজ্ঞেস করছি। ফার্স্ট অফ অল, ইন্ট্রিনসিক semiconductor or pure semiconductor, অথবা এটাকে আমরা আনডোপড বলতে পারি, আনডোপড সেমিকন্ডাক্টর, or I type semiconductor। তাহলে যদি হচ্ছে আপনার 2 মার্কসের জন্য এই ধরনের কোনো কিছু লিখতে হয়, সেক্ষেত্রে একদম সিম্পলি এই নামগুলোকেও চাইলে আপনারা মেনশন করতে পারেন যে an intrinsic semiconductor also called a pure semiconductor or undoped semiconductor or I-type semiconductor is a semiconductor without any significant dopant spaces present. That means হচ্ছে এটা এমন একটা টাইপের সেমিকন্ডাক্টর যেখানে আমার কোনো ডোপেন্ট এলিমেন্ট মিক্সড আপ নাই। ওকে, আর ডোপেন্ট এলিমেন্ট কোনগুলো সেগুলো তো আপনাদেরকে অলরেডি বললাম যে আমরা দুইভাবে যোগ করতে পারি। আর যদি কোনো ডোপেন্ট এলিমেন্ট মিক্স আপ না থাকে তাহলে কি হবে, ওর নিজস্ব যে প্রপার্টিজ গুলো ছিল ওগুলাই ওর মধ্যে থাকবে, রাইট? এক্সটার্নাল কোনো প্রপার্টিজ শো করবে না। যারা ক্লাস করেছিলেন তারা কি আমাকে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কিছু প্রপার্টিজ বলতে পারবেন? স্লাইডে কিন্তু ছিল, স্লাইডে 3-4টা মতো দেওয়া ছিল, এখান থেকে যে কোনো দুইটা বলেন তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের প্রপার্টিজ কি কি ছিল? আপনি চার্জ ক্যারিয়ার্স এর পয়েন্টটা বলতে পারেন, অথবা হ্যাঁ ইলেকট্রন হোল সংখ্যা কেমন ভাবে ডিটারমাইন করা হয় এগুলো নিয়ে কথা বলতে পারেন, যে কোনো দুইটা প্রপার্টিজ। সিলিকন না আমি एग्जांपल জিজ্ঞেস করছি, প্রপার্টিজ জিজ্ঞেস করছি। নামগুলো কি লেখা হয়েছে সবার? বাসায় কেউই পড়ালেখা তেমন একটা করেন না, বোঝা যাচ্ছে। দেখেন এখানে কি বলা ছিল, semiconductors that are chemically pure, in other words free from impurities, are termed as intrinsic semiconductor. The number of holes and electrons is therefore determined by the properties of the material itself instead of impurities. So যদি আপনাকে আমি intrinsic semiconductor properties বলতে বলি, সেক্ষেত্রে আপনি এই যে total number of holes and electrons কিভাবে ডিটারমাইন করা হয় এটা কিন্তু বলতে পারেন, ঠিক আছে? আরেকটা দেখেন, in intrinsic semiconductors the number of excited electron is equal to the number of holes, n is equal to p, কারণ এখানে যেহেতু কোনো impurities আমার মিক্সড
হচ্ছে ইকুয়াল হবে। এটা কিন্তু আমি লাস্টের দিন অনেকবার বলেছিলাম। আর আরেকটা হলো আপনি আনডপ সেমিকন্ডাক্টর সম্পর্কে যখন বলছিলেন, এটা যদিও বা প্রথমে আমি লিখে দিয়েছি। সো এদেরকে আমরা আনডপ সেমিকন্ডাক্টর অর আই টাইপ সেমিকন্ডাক্টর বলতে পারি। ফর এক্সাম্পল সিলিকন এন্ড জার্মেনিয়াম। সিলিকনের ক্ষেত্রে হচ্ছে অ্যাটমিক নাম্বার 40, জার্মেনিয়ামেরটা হলো 32। ম্যাডাম এটা তো আমরা গতকাল দেখতে পারি না, মানে বলে আছে আমাদের স্লাইড গুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি না? না ম্যাডাম আমাদের এইজন্য আমরা করতে পারি না, খাতা মানে এত লেগে না, শুধু ইন্টারেস্টের সংজ্ঞাটা দেখছি আর এগুলো একটু দেখা বলছিলেন ম্যাডাম আচ্ছা, আপনাদের পোর্টাল মনে হয় অ্যাক্টিভ হয়ে গেছে তাই না? আমি আজকে ক্লাস শেষে এখনই আপলোড দিয়ে দেব। দুইটা এইজন্য আমরা করতে পারি না, কিন্তু আমরা ওই দেখতে সেমিকন্ডাক্টরের ডেফিনেশনটা আর হচ্ছে ফিজিক্স অফ ডেফিনেশনটা বলছিলেন, লিখে দিছি। ওকে, আমি তাহলে এখন একটু ক্লাসটা কন্টিনিউ করি। আপনাদের ক্লাস শেষে আমি ক্লাসরুম থেকে এই স্লাইডটা আপলোড করে দিব পোর্টালে। আর তাহলে নেক্সট ফ্রাইডের আগে, যেটা আজকে অনেকেই এসেছেন নতুন, নেক্সট ফ্রাইডের আগে হচ্ছে এগুলো সব দেখে আসবেন। আমি একটা মানে শর্ট কুইজ টাইপের দিব, জাস্ট 5 or 10 মিনিটসের জন্য। আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমি ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস সম্পর্কে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিয়েছিলাম, বাট ডিটেইলসে হচ্ছে এখানে যাওয়া হয় নাই, তাই না? তাহলে ফরওয়ার্ড বায়াসটা কি জিনিস ছিল, কারণ মনে আছে ফরওয়ার্ড বায়াসিং কিভাবে হয়? না ম্যাডাম আমরা তো ম্যাডাম পাস আমাদের পাই। এগুলো তো জানা নাই। আপনাদের সেকশনে যায় নাই? ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে একদম ইজি ভাবে একটা জিনিস মাথায় রাখেন। এই অ্যানিমেশনটার মধ্যে যে জিনিসগুলো দেখানো হচ্ছে এটাকে আমরা বলি ব্যারিয়ার বা রেজিয়ন, ঠিক আছে? তো যখনই আপনার ব্যাটারি কানেকশনটা এমন ভাবে দেই যে পি টাইপটা ব্যাটারির হচ্ছে পজিটিভ টার্মিনালের সাথে আছে আর এন টাইপটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে আছে, ওইটাকে বলা হয় হলো ফরওয়ার্ড বায়াসিং। এই অ্যানিমেশনের মধ্যে আপনার এট এ টাইম ফরওয়ার্ড এন্ড রিভার্স দুইটাই দেখানো হচ্ছে। দেখেন, যখন এই ব্যাটারির লম্বা দাগটা পি প্রান্তের সাথে আছে, ছোট দাগটা হচ্ছে এন প্রান্তের সাথে আছে, এটাকে আমরা বলি হচ্ছে পি টাইপ। সবাই একটু জিনিসগুলো মাথায় রাখেন। পি টাইপের যখন মানে ফরওয়ার্ড বায়াস যখন হয় তখন আমাদের যে কাজটা হয়, এই ডিফ্লেশন রেজিয়ন যেটা ছিল এটা দেখবেন অনেক কম থাকে, আর যখন এই রিভার্স বায়াসটা হচ্ছে এই ডিফ্লেকশন লেয়ারটা অনেক বেড়ে যায়। সবাই একটু ঠান্ডা মাথায় অ্যানিমেশনটা দেখেন। আর এটা কিন্তু এখন ফরওয়ার্ড কন্ডিশনে দেখাচ্ছে, যখন রিভার্স হয়ে যাচ্ছে তখনই কি হচ্ছে, ডিফ্লেশন রেজিয়নটা আমাদের অনেক বেড়ে যায়, রাইট? কেউ কি বলতে পারবেন যে কেন বাড়লো এটা? ম্যাডাম এই বিন্দু বিন্দু আর এই বৃত্তগুলো আসলে কি? কোনটা? এটা আপনার হোল আর ইলেকট্রন পেয়ার যে একসাথে হচ্ছে না, ওইটা দেখাচ্ছে। ইলেকট্রন আর হোল যে একত্রিত হয় কোন রেজিয়নটাতে মিললো, ডিফ্লেকশন রেজিয়নে, এই জিনিসটা দেখাচ্ছে। আমি ওই পর্যন্ত এখনো যাই নাই। আমার মানে কোয়েশ্চেনটা ছিল যে দুই ধরনের বায়াসিং এখানে দেখানো হয়েছে, একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটু পরে আসবে হচ্ছে রিভার্স। তো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিফ্লেকশন রেজিয়নটা কম ছিল, আর রিভার্স বায়াসটা হচ্ছে অনেক ডিফ্লেকশন রেজিয়নটা বেড়ে যাচ্ছে। এই যে লেয়ারটা যে বেড়ে যাচ্ছে একটাতে কম থাকছে, এটার কারণটা কি? ম্যাডাম একটা সময় হচ্ছে ফরওয়ার্ড হতে দ্রুত হচ্ছে। না, দ্রুত এখানে মানে আপনার রেটিং এর সাথে কোনো সম্পর্ক নাই। এটা জাস্ট অ্যানিমেশনটা ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছে, ওটা কোনো নিয়ে না। যখন ব্যাটারিটা চলে তখন হচ্ছে সবাই একটা জিনিস খেয়াল করেন তো, এই ব্যাটারির যে পোলারিটিটা আছে পজিটিভ নেগেটিভ, এটার দিকে একটু লক্ষ্য করবেন। ফরওয়ার্ডের সময় কি ধরনের কানেকশন হচ্ছে আর রিভার্সের সময় কি ধরনের কানেকশন হচ্ছে, এটা আগে একটু বোঝার ট্রাই করেন। ফরওয়ার্ডে কি আছে, ব্যাটারি পজিটিভ টার্মিনালটা পির সাথে ছিল, তাই না? আর রিভার্সে কি হচ্ছে, ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা পির সাথে কানেক্টেড থাকছে। এটা কি সবাই দেখেছেন? আরেকবার দেখেন। আর ফরওয়ার্ডটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল কোথায় কানেক্টেড, পি তে, আর নেগেটিভ টার্মিনাল কোথায় কানেক্টেড, এন এ। এবার যখন রিভার্স আসবে তখন খেয়াল করে দেখবেন এটা কিভাবে কানেক্টেড আছে। রিভার্সের নেগেটিভ টার্মিনালটা কোথায় আছে, পি টাইপের সাথে, আর পজিটিভ টার্মিনালটা কোথায় ছিল, এন টাইপের সাথে। তাহলে যখনই আপনার পজিটিভ পজিটিভ থাকে তখন ওইটা কি রিপালশন হয় না অ্যাট্রাকশন থাকে?
রিপালশন আর অ্যাট্রাকশন মধ্যে হচ্ছে অ্যাট্রাকশন তো আকর্ষণ আর রিপালশন হলো বিকর্ষণ। যদি পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ হয় তাহলে আকর্ষণ হয় না বিকর্ষণ হয়? বিকর্ষণ হয়। আর যখনই হচ্ছে আপনার অপোজিটটা হয় প্লাসের সাথে মাইনাস মাইনাসের সাথে প্লাস তখন কি হয়? আকর্ষণ হয়। তাহলে আমার পি টাইপের সময় কি ধরনের ক্রাইটেরিয়া হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে আমার হলো এখানে পিটা কানেক্টেড, রাইট? আর নেগেটিভ টার্মিনালের সাথে এই সাইডে হচ্ছে এন টাইপটা কানেক্টেড। তাহলে যদি প্লাস প্লাস মাইনাস মাইনাস থাকে সেক্ষেত্রে কি হয়? একটা বিকর্ষণ হয় না? সুতরাং এই দুইটাই যখন এই দিক থেকে একটা ধাক্কা খায় যে রেজিয়নটা আছে এটা অনেক চেপে আসে, একদম সহজ ভাষায় যদি আমরা বুঝি। আর যখনই আপনি রিভার্সে কানেক্ট করছেন তখন ওই মাইনাসটা প্লাসের সাথে হলে কি হবে? ও নিজের দিকে এটাকে অ্যাট্রাক্ট করবে না, আকর্ষণের ফলে ওই রেজিয়নটা হচ্ছে ওইদিকে সরে যায়। আবার এদিকেও আপনি যখন চিন্তা করছেন মাইনাসের সাথে প্লাসের সাথে যদি মাইনাস হয় এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, রাইট? সো ও নিজের দিকে টান দিবে, নিজের দিকে টান দিলে কি হবে? এখানে যে লেয়ারটা ছিল লেয়ারটা অনেক বেড়ে যাবে। সবাই কি বুঝতে পারলেন? তাহলে আমি একটু এই জিনিসটাকে এখানে ড্র করি, আপনাদের বুঝতে একটু ইজি হবে। দেখেন, প্রথমত আমি হচ্ছে এই ডিপ্লেশন লেয়ারটাকে নিয়ে কথা বলছি, ইলেকট্রন তারপর হোল কিভাবে মুভ করলো, কে কার সাথে মিললো, ওইদিকে এখনো যায় নাই। পি টাইপ এন টাইপের ক্ষেত্রে একটা আমরা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন দেখছি এরকম ছোট আছে, আর এন টাইপের সময় আবার দেখছি ডিপ্লেশন রিজিয়নটা অনেক বেড়ে যাচ্ছে রিভার্সে, তাই না? সো ফরওয়ার্ড বায়াসিং আমাদের কানেকশনটা কিভাবে থাকে? এই দিকটা ছিল হচ্ছে পি টাইপ, এখানে ছিল হচ্ছে এন টাইপ। আর আমরা জানি ব্যাটারির এই পজিটিভ টার্মিনালটা লঙ্গার লেগ, শর্টার লেগটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে এই যে প্লাসের সাথে যদি প্লাসটা কানেক্টেড থাকে, মাইনাসের সাথে মাইনাস কানেক্টেড থাকে, এরা কি করবে? অপরকে এখানে রিপালশন হবে, তাই না? না না, একই হলে আকর্ষণ হয়, বিকর্ষণ। বিকর্ষণ। তাহলে রিপালশনের জন্য কি হয়? এদিকে একটা চাপ প্রয়োগে যার কারণে আমার ডিপ্লেশন রেজিয়নটা অনেক কমে আসে। আর আপনি যখনই হচ্ছে এটা ফরওয়ার্ডের কন্ডিশন, রিভার্সের কন্ডিশনে যাবেন, রিভার্সে ঠিক তার অপোজিট ঘটনাটা ঘটে। রিভার্সে আমার কোনটা হয়? পির সাথে হচ্ছে ব্যাটারি নেগেটিভ টার্মিনালটা কানেক্টেড থাকে। তাহলে প্লাস মাইনাস যখন হয়ে যাবে তখন কি করে? ওরা এদিকে হচ্ছে একটা মানে আকর্ষণ বল কাজ করে না, আবার এদিকেও আপনি যখন এন এর সাথে হচ্ছে পজিটিভ টার্মিনালটা কানেক্ট করছেন এদিকেও একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, যার জন্য এই দুই দিক থেকে যখন টান খায় তখন হচ্ছে আমার ডিপ্লেশন লেয়ার যেটা আছে এটা হলো বেড়ে যায়। ঠিক আছে, এখন কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারলেন? নিচেরটা তো ব্যাটারি, উপরের বক্সের একটা উপরের বক্সটা আপনি লাস্ট ক্লাসে ছিলেন? উপরের বক্সেরটাতে দেখেন এইদিকে আমাদের পি টাইপের যখন আমরা কনসিডার করি পুরাটা জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে পুরাটা জিনিসটা পি টাইপের ক্ষেত্রে বলেন তো এই কোনটা থাকে? হোল থাকে না ইলেকট্রন থাকে? পি টাইপে হোল থাকে। তাহলে এই যে এরকম গোল গোল যেগুলো দেখা যাচ্ছে না, এটা বেসিক্যালি আপনার হোলের মুভমেন্টটা বোঝাচ্ছে। আর এন টাইপে আমাদের কি থাকে? অ্যাডিশনাল ইলেকট্রন থাকে। পুরা বক্সটা আসলে কি? পুরো বক্সটা মিলে পিএন টাইপ যেটা আছে না, পিএন মানে এটা যে টাইপ diode। সেমিকন্ডাক্টর ডায়োড যেটা আছে সেটা দেখাচ্ছি। আচ্ছা বলেন, এবার একটা লাস্ট কোশ্চেন এই রিলেটেড, এখানে কি পি আর এন দুইটাকে জোড়া লাগানো আছে? না না না, তাহলে? মাঝখানে হচ্ছে একটা লেয়ার আছে যেটা হচ্ছে মানে দুইটা এই যে আলাদা। পি টাইপ আর এন টাইপ যে আসলো, এটা কি ধরেন আমি এদিকে পি আর এখানে এন এভাবে রেখে করছি নাকি অন্য কোনো কাহিনী আছে? না, এখানে মাঝখানে একটা লেয়ার separation থাকে করা যেটা আছে, দুইটাকে layer পার্থক্য করে। আচ্ছা আমি সেপারেশন লেয়ারও যদি ধরি তাও এই লেয়ার সহ কি আমি পি এনটাকে জোড়া লাগাই দিছি? জি শিওর? না ম্যাম, এই যে ব্যাটারির পজিটিভ সেকশন আর না না, আপনারা আমার কোশ্চেনটা বোঝেন নাই। যেমন ধরেন এই যে ম্যাগনেট বার থাকে না, এদিকে আপনার নর্থ পোল আছে, এদিকে সাউথ পোল আছে, একটা নর্মাল ধরেন ম্যাগনেট বার। তো এইগুলাও তো এরকম পিএনএমটা কোনো বার সিস্টেম যে মাঝখানে আমার একটা ডিপ্লেশন লেয়ার আছে এমন কিছু, নাকি অন্য কোনো কনসেপ্ট আছে? মাঝখানে তো একটা লেয়ারের মতো থাকে যেটা হচ্ছে দুইটাকে পার্থক্য। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু এই দুইটাকে কখনো পি টাইপ আর এন টাইপকে জোড়া লাগায় পিএন জাংশন লেয়ার তৈরি করি না। ওকে, এটা সবারই একটা রং কনসেপ্ট, কারণ আমাদের বইয়ে যেরকম ভাবে ছবিটা থাকে ওইটা দেখে মনে হয় কি যে এই দুইটাকে মনে হয় আমরা জোড়া লাগাই দিয়ে পি আর এনটাকে ক্রিয়েট করছি, বাট অ্যাকচুয়ালি তা না।
এটা যে কাজটা করা হয় আপনার যে পিওর সেমিকন্ডাক্টরটা আছে, পিওর সেমিকন্ডাক্টরটাকে ডোপিং করার মাধ্যমে দুইটা রেজিয়ন ক্রিয়েট করা হয়। আপনি যখন ইম্পিউরিটিস মিক্স করছেন, এখানে যে এতটুকুর মধ্যে 4 এর সাথে 3 মিলাচ্ছেন, ওইটুকু রেজিয়নে আপনার P ক্রিয়েট হলো, যেখানে 4 এর সাথে 5 মিলাচ্ছেন ওইখানে হচ্ছে N ক্রিয়েট হচ্ছে। এটাকে কিন্তু জোড়া লাগায় কোনো কিছু তৈরি করা হয় না। জিনিসটা কি বুঝতে পারলাম? এই কোশ্চেনটাই করেছিলাম। সো এটাকে এরকম একটা বার হিসাবে কনসিডার করে যে আমি P আর N কে একত্রিত করে হচ্ছে একটা PN ডায়োড তৈরি করেছি, এরকম কনসেপ্টটা তো মাথায় রাখবেন না। এটা সিম্পলি হচ্ছে আমরা পিওর যে সেমিকন্ডাক্টরটা থাকে ওর মধ্যে ডোপিং করার ফলে দুইটা রেজিয়ন ক্রিয়েট হয়, যেটা এক সাইড হচ্ছে আমার P টাইপ রেজিয়ন ক্রিয়েট করেছে, আর একটা হলো আমরা N টাইপ রেজিয়ন ক্রিয়েট আমার করেছি। জিনিসটা একই, একটাই জিনিস, এটা দুই একটাই জিনিস দুই ধরনের ইম্পিউরিটিস মিক্সড করে দুই টাইপের হচ্ছে। কারণ আপনি 4 এর সাথে 3 মিলায় P টাইপ হবে, 4 এর সাথে 5 মিলায় N টাইপ হবে। বুঝতে গেল? ম্যাডাম মানে রিভার্সের সময় কি ব্যাটারি কি চেঞ্জ করে দেওয়া লাগে? রিভার্সাল পোলারিটিকে আপনার চেঞ্জ করা লাগে। যেমন এখানে হচ্ছে যদি আপনি প্লাসের সাথে P টাইপ এর মাইনাসের সাথে N টাইপ করেন, এটাকে বলা হলো ফরওয়ার্ড। সিম্পলি এই ব্যাটারিটা যদি আপনি চেঞ্জ করে এভাবে দেন পজিটিভ নেগেটিভ চেঞ্জ যে এদিকে নেগেটিভ আছে, এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ এভাবে দেন, তাহলে এটাকে তখন আমরা বলবো হচ্ছে রিভার্স। ঠিক আছে? আর রিভার্সে এভাবে কানেকশন থাকে দেখে এই প্লাস মাইনাসের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, এই নেগেটিভের সাথে প্লাসের আরেকটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। আর অ্যাট্রাকশন ফোর্স কাজ করলে এই জিনিসগুলো হলো এদিকে এরকম ভাবে সরে যায়, মানে ডিপ্লেশন লেয়ারটা আমার তখন বেড়ে যায়। এবার আসি যে মুভমেন্টগুলো দেখাচ্ছিলাম, মুভমেন্টগুলো অ্যাকচুয়ালি কি। P টাইপের সময় আমরা জানি তো এখানে অ্যাডিশনাল হোল থাকবে, N টাইপের সময় জানি আমরা অ্যাডিশনাল ইলেকট্রন থাকবে, তাই না? তো যখনই এভাবে একটা ব্যাটারি আপনি কানেকশন দিচ্ছেন, এই হোল আর ইলেকট্রন কি যাবে? হোল আর ইলেকট্রন হচ্ছে একটা পেয়ার গঠন করতে চায়, রাইট? কারণ আমরা জানি যে ইন জেনারেল কনসেপ্টে যদি আমরা চিন্তা করি যে হোলগুলোকে হলো পজিটিভ ধরা হয় আর ইলেকট্রন যেগুলো আছে এগুলোকে আমরা নেগেটিভ ধরি। সো এরা নিজেদের মধ্যে হচ্ছে একটা পেয়ার যখনই গঠন করতে যাবে তখনই এরা এদিকে কি সরে আসে না? সো আপনার যখন ফরওয়ার্ড বায়াস দিচ্ছেন তখন এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে ওরা সরে এসে দুইটা এরকম ভাবে একসাথে মিলে, আর যখনই আপনি রিভার্স বায়াস দিচ্ছেন তখন এই জিনিসগুলো হচ্ছে এরকম দূরের দিকে সরে চলে যায়। ক্লিয়ার? স্যার রিফ্লেক্টর সরে যায় তখন তার ডিপ্রেশন কি বেশি হয় নাকি? হ্যাঁ, ডিপ্লেশন লেয়ারটা যদি বেড়ে যাচ্ছে দেখেন রিভার্সের সময় যখন এইদিকে টান দিয়ে সরে যাচ্ছে তখনই আপনার ডিপ্লেশন রেজিয়ন যেটা আছে এটা বেড়ে যায়। ডিপ্রেশন রিঅ্যাকশন বেড়ে গেলে কি হয়? ডিপ্লেশন রেজিয়ন যখনই বাড়ে তখনই আপনার যে ব্যারিয়ারটা আছে ব্যারিয়ারটাকে কি ওভারকাম করতে একটু বেশি পরিমাণে আপনার ভোল্টেজ লাগবে, আর যখনই আপনার ডিপ্লেশন লেয়ারটা কমে যায় তখনই হচ্ছে ব্যারিয়ারের কনসেপ্ট যেটা আছে ওটা আমাদের অনেক কম থাকবে। বুঝতে পেরেছেন? আমার হলো রিভার্স করো, রিভার্সে হলো আমার ভোল্টেজ বেশি থাকবে। বেশি লাগবে, তার কারণ হচ্ছে কি আপনি যখনই যে এরকম ভাবে লেয়ারটা বেড়ে যাচ্ছে ইলেকট্রন আর হোল যেটা ছিল এটা কিন্তু মিলবে না রেজিয়নে, ঠিক আছে? আর যখনই আপনি ফরওয়ার্ডে দিচ্ছেন আপনার লেয়ারটা কম থাকছে তখন ওই দুইটা রেজিয়নের মধ্যে মিলে যাবে। তাহলে রিভার্সে ভোল্টেজ সবসময় আমরা বেশি পাবো। বেশি পাবেন না, বেশি দিতে হবে, মানে ওই যে গ্যাপ যেটা থাকে এই গ্যাপটা হচ্ছে অনেক বড় থাকবে রিভার্সের জন্য, আর ফরওয়ার্ডের জন্য এই গ্যাপটা অনেক ছোট থাকবে। ক্লিয়ার? রিভার্স হচ্ছে ডিপ্লেশন টাইম বেড়ে যায় আর ডিপ্লেশন টাইম না, ডিপ্লেশন রেজিয়নটা বেড়ে যায়। মানে ডিপ্লেশন এক্স্যাক্টলি জায়গা যেটা আছে জায়গাটা বড় হবে, আর ফরওয়ার্ড যেটা আছে এখানে এটা ছোট হবে। রিভার্সে ভোল্টেজ হাই। ম্যাডাম জি, আমরা যখন যে ব্যাটারি যখন তার দিয়ে কি করব কানেকশন করব তখন কি পজিটিভের বিপরীত পাশে কি অন নেগেটিভ যাবে, মানে এক পাশে পজিটিভের যে Forward voltage slow না? নেগেটিভ বিপরীত পাশে যাবে, মানে একই সাথে যাবে। আপনার কোশ্চেনটা বুঝলাম। আপনি রেজিয়নে যখন কানেক্ট করবেন বলতে এটাকে ধরুন আমরা এরকম একটা ডায়োড যদি ধরি, ডায়োডের দুইটা টার্মিনাল আছে, ওর সাথে আপনার যখন এই ব্যাটারি কানেক্ট করবেন তখন এই যে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ এক হবে, আর এটা যে অপোজিট কানেকশন সেটা। মানে একটা সার্কিট তো শুধু ডায়োডটা এক্স্যাক্টলি একটা সার্কিটে তো আপনার শুধু ডায়োড থাকবে না, এখানে অন্যান্য এলিমেন্টও কানেক্টেড থাকে। ডায়োডটা মানে মূলত কেন দেওয়া হয়? ডায়োডটা হচ্ছে আপনার ধরেন আমরা যখন ওই যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ার করবো না, তখন দেখবেন যে আপনার কোনো একটা এসি সাপ্লাই মনে করেন আসছে, এসিটাকে আপনি ডিসি তে কনভার্ট করতে যাচ্ছেন, তখন হচ্ছে আমাদের এই ডায়োডে একটা রেকটিফায়ার ব্রিজ তৈরি করা হয়, ঠিক আছে? ওর মাধ্যমে আপনি ওই যে এসি টু ডিসি কনভার্ট করে দিতে পারবেন। আমি যেমন লাস্ট ক্লাসে একটা মোবাইল চার্জারের এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? না মানে আমাদেরকে এগুলো কিছু অন্য সেকশনে দিয়েছিলাম।
মোবাইল চার্জারের যে এক্সাম্পলটা দেওয়া হয়েছিল, আমরা মোবাইলটা চার্জ করি কততে বলেন তো? 5 ভোল্ট ডিসি তে, রাইট? 5 ভোল্ট কিন্তু আমাদের সাপ্লাই লাইন থেকে যেটা আসে ওইটা কত ভোল্টের? 220 ভোল্ট। 220 ভোল্ট। তাও আবার এসি। এখন আমার চার্জিং এর জন্য ধরেন লাগবে হচ্ছে 5 ভোল্ট ডিসি, আমি হলো সাপ্লাই থেকে নিচ্ছি 220 ভোল্ট এসি। তাহলে কি চার্জারটা আমার নষ্ট হয়ে যাওয়ার কথা না? যদি এখানে কোনো মেকানিজম ইউজ করা না হয়, তাহলে আমাদেরকে প্রথমত কি করতে হবে? এই 220 ভোল্টের এসিটাকে স্টেপ ডাউন করা লাগবে, রাইট? সো স্টেপ ডাউন করার জন্য কি ইউজ করা হয়? ট্রান্সফরমার ইউজ করা হয়। এখন আপনি ধরেন স্টেপ ডাউন করে নিলেন, তাও কি এর ক্রাইটেরিয়া ফুলফিল করছে? করছে না। তাহলে আপনি ওই যে এসি টু ডিসি তে কনভার্ট করবেন, এসি টু ডিসি কনভার্ট করার জন্য একটা মেকানিজম ইউজ করতে হবে। Bridge তো আমাদেরকে যে কাজ করতে হয়, এখানে একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ইউজ করা হয়। তো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের জন্য আবার কি লাগে? চারটা আপনার ডায়োড লাগবে। বুঝা গেল? মানে আচ্ছা, half আর full এর- রেক্টিফায়ারটা মূলত এসি টু ডিসি তে কনভার্ট করে। হ্যাঁ হ্যাঁ, মানে এই রেক্টিফায়ারটাই মূলত হচ্ছে এক্স্যাক্টলি এসি টু ডিসি তে আপনার কনভার্ট এটা- করে। এখন ধরেন আপনি এসি তে আমাদের সাইনোসয়েডটা পাই কিভাবে? এই টাইপের, তাই না? তো এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে হাফ ওয়েভ আর ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের মধ্যে আবার ডিফারেন্সটা কি, বা কেনই বা আমরা হচ্ছে হাফ ওয়েভ ফুল ওয়েভের কনসেপ্ট আনলাম? তো কোনো সময় আপনার মনে করেন লাগছে হচ্ছে এই ধরনের, আবার কোন সময় হলো দেখা গেল যে একটা করে আপনি গ্যাপ দিয়ে এইভাবে নিতে পারছেন। তো যদি আমার এই টাইপের আউটপুট দরকার লাগে, তখন আমরা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের দিকে যাই। আর এই টাইপের যদি আমার আউটপুটটা লাগে, তখন হচ্ছে আমরা হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ার যাই। যদিও বা আপনাদেরকে ফুল ওয়েভ হাফ ওয়েভ আমি পরবর্তীতে পড়াবো, তারপর যেহেতু একটু এই কনসেপ্টটা দরকার, এখন একবার দেখাই। এখানটাতে কয়েকটা অ্যানিমেশন দেওয়া আছে, ঠিক আছে? এই অ্যানিমেশনের জন্য আপনার হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ার টোটাল কনসেপ্টটাই আছে। এটা টোটালটা আমরা একটা ক্লাসে কভার করব। পোর্টালে কি এরকম অ্যানিমেশন মতো থাকে না জাস্ট? হ্যাঁ হ্যাঁ পোর্টালেও কি মানে এরকম হ্যাঁ, অ্যানিমেশনে আমি স্লাইডে আপলোড করব, কারণ পিডিএফ দিয়ে দিলে আপনারা এগুলো দেখতে পারবেন না। দেখেন আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা বেসিক্যালি কিভাবে কাজ করে। এখানে হচ্ছে আমার কয়টা ডায়োড দেখানো আছে? 4টা ডায়োড, রাইট? তো 4টা ডায়োড কি এট এ টাইম আপনার ফাংশন করে মনে হয়? না। করে না। কেন করে না? কারণটা হচ্ছে দেখেন আমরা যখন এই এসি কার্ভটা দেখি, এসি হলো একটা পজিটিভ সাইড আছে, একটা হচ্ছে আমার নেগেটিভ সাইড আছে। তো যখন আপনার জিনিসটা রেকটিফাই হবে, এই রেকটিফায়ার সার্কিটের আপনি যখন আউটপুট পাবেন, 4টা ডায়োড আমাদের ইউজ করার কারণ হলো এট এ টাইম আমার 2টা করে হচ্ছে কাজ করে। যেমন এটার ক্ষেত্রে হলো আমরা যখন ডিউরিং পজিটিভ হাফ সাইকেলে কাজ করছি, অর্থাৎ এই যে এই পজিটিভ পোরশনটা, যে ডটেড লাইনটা আছে না, এটাতে কিন্তু এখন আমরা আউটপুট পাবো না। এই পজিটিভ হাফ সাইকেলে যদি আমি আউটপুটটা দেখতে চাই, সেক্ষেত্রে আমার কোন দুটো ডায়োড কাজ করবে বলেন তো? এখান থেকে দেখে কোন দিক থেকে পাস করছে? D3 D2 D1 হচ্ছে D1 আর D2 হচ্ছে আমার এখানে ফাংশন করছে, রাইট? কারণ আমাদের অ্যানিমেশন আপনাদের দেওয়ার কারণই এটা, যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমত এই নেগেটিভ থেকে আমার প্রবেশ করলো, নেগেটিভ টার্মিনাল থেকে যে এই D1 আর D2 হয়ে তারপর হচ্ছে ফুল সাইকেলটাকে কমপ্লিট করছে। এটা হলো আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য। আর সেই সময় আপনার এই D3 আর D4 কিভাবে আছে? D3 আর D4 হচ্ছে রিভার্সে আছে। রিভার্সে আছে বুঝলাম কিভাবে? দেখেন এই ডায়োডের আমার টার্মিনালগুলোকে খেয়াল করেন, ও এই সাইড থেকে যখন যাচ্ছে, এটা যদি আমি হলো আপনার ফরওয়ার্ড কনসিডার করি, এরা কোন মুখে আছে? রিভার্স অপোজিট না? অপোজিট থাকার কারণে এই দুইটা হচ্ছে আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য রিভার্স বায়াস। আর রিভার্স বায়াসে কি হবে? ওটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। আর যদি ওপেন সার্কিটের মতো কাজ করে, দ্যাট মিন্স হলো এই দুইটা ডায়োড এখানে আমার কোনো কন্ডাক্টিভিটিতে কাজ করছে না, বা আমরা এখানে কন্ডাকশনের জন্য ইউজ করলাম না। জিনিসটা বুঝতে পারো না? একইভাবে আমি যদি হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য কথা চিন্তা করি, নেগেটিভ হাফ সাইকেল মানে তখন এতটুকুর কথা বলে যান, জাস্ট এইটুকুকে নিয়ে চিন্তা করি। এইটুকুর সময় কি হয়? নেগেটিভ হাফ সাইকেল মিন্স হচ্ছে আমার কন্ডাকশন এই সাইড থেকে শুরু হলো। তাহলে এদিক থেকে যখন শুরু হলো, তখন আগে কি D1 D2 হলো ফরওয়ার্ডে ছিল, এখন D1 D2 কোন দিকে চলে যাচ্ছে? রিভার্সে চলে গেছে। যদি রিভার্সে যায়, ওরা কিভাবে কাজ করবে? ওপেন সার্কিটের মতো। তো ওরা যদি ওপেন সার্কিটের মতো
কাজ করে। এখন আমার অ্যাক্টিভ আছে কোন দুইটা ডায়োড? D3 আর D4। এবার একটু অ্যানিমেশনটা ভালো করে খেয়াল করেন। যখন আমরা এইভাবে হচ্ছে এটা চলা শুরু করে, কোন দিক থেকে ডিরেকশন ফলো করছে খেয়াল করেন। এই সাইড থেকে যায় D4 হয়ে, তারপর এদিকে D3 হয়ে ফুল পাথটাকে কমপ্লিট করলো। বুঝতে গেল? তাহলে যখনই আপনি এরকম চারটা ডায়োড এট আ টাইম ইউজ করছেন, চারটা ডায়োড এট আ টাইম ইউজ করলে দুইটা হলো আপনার লেটস কনসিডার D1 এন্ড D2 পজিটিভ হাফ সাইকেলের জন্য কাজ করে, D3 এন্ড D4 হলো নেগেটিভ হাফ সাইকেলের জন্য কাজ করে। রেকটিফাই হওয়ার পরে আপনি যে আউটপুটটা পাচ্ছেন ওইটা হলো এই ধরনের আউটপুট আউটপুট। কি ওরকম পাচ্ছি না, ডিসি চিত্রের মতো পাচ্ছি? যখন আপনি ফরওয়ার্ডে মানে যদি চারটা ডায়োড ইউজ করেন তাহলে এটার মতো পাবে। এই যে এই দেখেন চারটা ডায়োড আমার যখন ইউজ করা হচ্ছে, এইটুকুর জন্য আপনার আউটপুট ছিল এই অংশটা, আর নিচে যেটা নেগেটিভ হাফ সাইকেলের জন্য আপনার আউটপুট আসতে হচ্ছে এই অংশটা। বুঝতে গেল? এই যে ওদিকে ওই যে আপনি AC to DC আউটপুটের converter বেলায় করছেন না? নিচে কোনো ওয়েভ থাকে না। আচ্ছা দেখেন আপনার যদি আউটপুটের নিচে ওয়েভ থাকে তাহলে কোইটার DC এসি হবে ডিসি না, কনভার্ট হলো? না। ডিসি থেকে নিচে কিছু থাকবে? থাকবে না। তাহলে আমরা যখনই হচ্ছে আউটপুটটা কনসিডার করব, এই জন্যই তো আমাকে রেকটিফায়ার ব্রিজটাকে ইউজ করতে হচ্ছে। বুঝতে পারছেন যে আমি এই নেগেটিভ হাফ সাইকেলটাকে এরকম ভাবে এসি ফর্মে না রেখে এটাকে সিম্পলি হচ্ছে আমি ডিসি ফর্মে নিব, মানে সেম ডিরেকশনে নিয়ে যাব। যদি অল্টারনেটিভ ডিরেকশন হয় তাহলে তো ওটাকে আমরা এসি বলতে পারি না, সরি ডিসি বলতে পারি না। ঠিক আছে? তাহলে এখানে একবার পড়ে দেখেন যে when the input cycle is diodes D3 and D4 are forward biased and conduct current in the same direction, show RL as during the positive half cycle, during the negative half cycle. D1 আর D2 টা এখানে কিভাবে কাজ করছে? রিভার্স বায়াস আছে। তাহলে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে আমাদের এখানে হলো ফার্স্ট অফ অল চারটা ডায়োড ইউজ করা হয়। তো চারটা ডায়োড তো এট এ টাইম কাজ করে না, আমাদের কি হয় দুইটা করে কাজ করে। দুইটা করে কাজ করে এটা কিভাবে বুঝলাম? পজিটিভ হাফ সাইকেল যেটা আছে এটা একবার কাজ করবে। দেখেন during the positive half cycle input D1 and D2 are forward bias and conduct current, আর D3 D4 কিভাবে ছিল? রিভার্স বায়াসে ছিল। রিভার্স বায়াসে থাকলে কি হবে? ওইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট কন্ডাকশন হবে না। ক্লিয়ার? মানে ম্যাডাম যখন এসি টু ডিসি হবে তখন পজিটিভ নেগেটিভ দুইটাই হবে। এক্স্যাক্টলি, যখন আপনি এসি টু ডিসি কাজ করছেন পজিটিভ নেগেটিভ দুইটা সাইকেল নিয়ে ডিল করবেন, আর এটা দুইটা নিয়ে ডিল করতে গেলে আপনার হচ্ছে যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা লাগবে। এটার কারণটা কি? কারণ হলো আমি এই দুই সাইকেলেরই আউটপুট দেখতে চাই বাট ইন সেম ডিরেকশনে। ঠিক আছে? আমি অল্টারনেটিভ ডিরেকশনে যদি চলে যাই ওইটাই আমার হলো এসি তে সুইচ করা হয়ে যাবে। ক্লিয়ার? তো আমি যখনই চারটা ডায়োড নিলাম, দুইটা ডায়োডের জন্য আমি আউটপুটটা এই ধরনের পেলাম। আবার যখন এই পরবর্তীতে নেগেটিভ হাফ সাইকেলে দুইটা ডায়োড আছে, ওই দুইটা ডায়োডের জন্য আমি আউটপুটটা এখানে পাবো। বুঝতে গেল? সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম। ফাইন। এই জিনিসগুলোকে আমি আরো ইন ডিটেইলস আলোচনা করব নেক্সট ক্লাসে বা তার পরেরটাতে, যেহেতু কনসেপ্টটা দরকার ছিল যেন বুঝাই দিলাম। ম্যাম ল্যাবে দিলে হ্যাঁ, এগুলোর উপর আমাদের ল্যাবও হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর যখন আপনি হচ্ছে এরকম হাফ ওয়েভ নিয়ে কাজ করবেন, হাফ ওয়েভের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এসি ইনপুটটা কেমন আসছে ওই অ্যানিমেশনটা একদম লেফট রে উপরের অ্যানিমেশনটা খেয়াল করেন। এসি ইনপুটটা কেমন ছিল? সাইনোসয়েডাল, তাই না? আউটপুটে আপনি কি পাচ্ছেন? একটা করে ডিসি Gap আউটপুট আছে, পাচ্ছেন, gap। কিন্তু মাঝে এটা কি আছে? আবার গ্যাপ Gap আছে। কেন গ্যাপ আছে বলেন তো? হাফ এটা হলো হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ার বা হাফ ওয়েভ রেকটিফিকেশন। হাফ ওয়েভে আমরা কি করি? একটা ডায়োডকে একবার ইউজ করছি। যখন এরকম ভাবে একটা ডায়োডকে আপনি এই টাইপের সার্কিটটা বিল্ড করছেন, তখন ও একবার হলো ফরওয়ার্ডে কাজ করবে, একবার হচ্ছে রিভার্সে কাজ করবে। যখন রিভার্সে কাজ করবে তখন কি কোনো আউটপুট পাবো আমরা? পাবো না। তাহলে সিম্পল বিষয়, যখনই আমি ফরওয়ার্ডে যাব তখনই ওইখান থেকে আমি একটা আউটপুট পাবো, কিন্তু যখনই এটা রিভার্সে চলে আসবে, রিভার্সে আউটপুট যেহেতু জিরো, তাহলে এখানে এরকম ভাবে একটা গ্যাপ করবে। বুঝে গেল? এখন ডিপেন্ডস যে আপনার কোন ধরনের আউটপুট আপনি চাচ্ছেন। তাহলে একবার একটু এই লাইনটা পড়ে দেখেন যে on the first half of the cycle the diode allows the electron to flow through it, powering the DC load. On the second half cycle the diode blocks the flow of electrons and the load receives no flow at all. So যখনই সেকেন্ড হাফে চলে যাচ্ছে কোনো হলো ইলেকট্রনের ফ্লো এখানে নাই, যেহেতু নাই সুতরাং আমরা কোনো আউটপুট পাচ্ছি না। এটা আমরা কোথায় ইউজ করি? কোথায়? মানে কোথায় ইউজ করি? আপনার এই হাফ ওয়েভ ব্রিজ রেকটিফিকেশন গুলো মূলত ধরেন যদি এই টাইপের কোনো আউটপুট আমার দরকার লাগে সেগুলোতে, কিন্তু এটা খুব কম ব্যবহার করা হয়। আমাদের রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন যেটা আছে, রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন আপনার মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ফুল ওয়েভটাকে ব্যবহার করা হয়।
অনেক ক্ষেত্রে আবার সেন্টার ট্যাব ইউজ করা হয়, সেন্টার ট্যাবের কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। বোঝা গেল? কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? এরপর ক্লাসে ওকে, এই কয়েকটা লাইন একটু সবাই খাতায় লিখে রাখেন। এটা পোর্টালে দেওয়া হয়নি ম্যাডাম? না, এটা পোর্টালে দিয়ে দিতে সমস্যা নাই। এই লাইনটা লিখে রাখেন, জাস্ট হচ্ছে কানেকশনের কথাটা। রিভার্স বায়াসে আমরা কিভাবে ভোল্টেজটাকে অ্যাপ্লাই করি আর ফরওয়ার্ড বায়াসের সময় কিভাবে অ্যাপ্লাই করা হয় এটা একটু জাস্ট নোট করবেন। আজানটা শেষ হোক, আমি বুঝাচ্ছি, আপনারা আগে লিখে নেন।
হয়েছে মানে কি বলা ছিল যে when a reverse bias voltage is applied, that means battery positive terminal is connected to the inside of the diode, the potential barrier height is increased. This blocks current flow and therefore ideally no current flows. That is, an idle diode connected in reverse bias acts as an open circuit. এই কথাটা দিয়ে কি বুঝলেন? ওই যে একদিন আমাকে জিজ্ঞেস করছিলেন না যে ব্যারিয়ার বাড়লে কি ভোল্টেজ বাড়বে কিনা? এখন কি তার কনফিউশনটা ক্লিয়ার হয়েছে? যখন আমার ব্যারিয়ারটা বেড়ে যাচ্ছে তার মানে এটা কি? এটা একটা ওপেন সার্কিটের মতো কাজ করছে, তাই না? আর আমরা কি জানি ওপেন সার্কিটের মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করে? না। কোনো কারেন্ট ফ্লো করে না। তাহলে কি এখানে ওই ভোল্টেজের ওইসব কনসেপ্ট কিছু আসবে আমার? আসবে না। এই জন্যই বলছিলাম যে একটু ওয়েট কর, সামনে সবই আসবে। সো বেসিক্যালি হচ্ছে যখন আমরা ফরওয়ার্ড বায়াসটা করছি, ফরওয়ার্ড বায়াসটা সিম্পলি এর অপোজিট কানেকশনটা, আর রিভার্স বায়াসের সময় যেহেতু আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনালটাকে এন এর সাথে আর নেগেটিভ টার্মিনালটাকে পি এর সাথে কানেক্ট করছি, যার ফলে কি হচ্ছে একটা ব্যারিয়ার অনেক বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা কি বলি ডিপ্লেশন রেজিয়ন বলি। আর এটা যখনই বাড়ছে তখন কি হয়, কারেন্টের যে ফ্লোটা আছে, কারেন্টের ফ্লোটাকে কি করবে, ব্লক করে দেবে। সো কারেন্টের ফ্লো ব্লক করা মানে কি, ওটা আমরা কিসের মতো কাজ করবে, ওপেন সার্কিটের মতো কাজ করবে। আর ওপেন সার্কিটের মধ্যে দিয়ে আমরা কি জানি, কোনো কারেন্ট ফ্লো করতে পারে না। এটা আপনারা সার্কিট 1 থেকেই জানেন, সার্কিট 1 এর কোর্সে যে আপনার কারেন্ট ফ্লো করার জন্য একটা ক্লোজ সার্কিট দরকার পড়ে। একইভাবে আমি যদি ফরওয়ার্ড বায়াসের কথা চিন্তা করি, forward bias কি? When a forward bias voltage is applied, that means battery positive terminal is connected to the P side of the diode. The potential barrier height is reduced. Potential বলতে এটা ডিপ্লেশন রেজিয়নটা হচ্ছে রিডিউস হয়ে যায়, আর যখন এই রিডিউস হয় তখন এটা কি করবে, কারেন্ট ফ্লোটাকে অ্যালাউ করবে, রাইট? সো আমরা যখন ওই যে ফুলের ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে দেখলাম যে রিভার্সে যে দুইটা ডায়োড কাজ করছিল, রিভার্সের দুইটা ডায়োডের মধ্যে দিয়ে আমার কোনো কারেন্ট পাস করছিল না, সবাই খেয়াল আছে অ্যানিমেশনটাতে। আবার ভাইস ভার্সা আমার হচ্ছে এট আ টাইম চারটা ডায়োডে দুইটা করে কাজ করে, একবার D1 D2 আর একবার হচ্ছে D3 D4। তো যখন D3 D4টা আমার হলো অ্যাক্টিভে আছে, অর্থাৎ হচ্ছে আপনার ফরওয়ার্ড বায়াসে থাকছে, তখন D1 D2টা কি হয়ে যায়, রিভার্স হয়ে যায়। তো তখন একবার D1 D2টা আমার ওপেন সার্কিটের মতো কাজ করছিল, আরেক সাইকেলে হচ্ছে D3 D4টা ওপেন সার্কিটের মতো কাজ করছিল। বোঝা গেল? ওকে, এবার আমার এই কোশ্চেনটার অ্যানসার দেন তো, ইজ ফরওয়ার্ড বায়াস ওপেন অর ক্লোজড? ফরওয়ার্ড বায়াস এটা হচ্ছে ওপেন। ফরওয়ার্ড বায়াস ওপেন ক্লোজ, কিভাবে বলছেন? ক্লোজ সার্কিট। ফরওয়ার্ড বায়াস যদি ওপেন হইতো তাহলে কি ওর মধ্যে যে কোনো কারেন্ট ফ্লো করতো? করতো না। তাহলে ফরওয়ার্ড বায়াসটা বেসিক্যালি হচ্ছে আমাদের ক্লোজ, ঠিক আছে? তাহলে এটা একটু লিখে রাখেন। ভিডিওটা এক মিনিট একটু পজ করবেন। তাহলে সবাই এর অ্যানসারটা লিখে রাখেন, আপনাদের 1 মার্কসের জন্য এই কোশ্চেনটা আসতে পারে এক্সামে 1 আর 2 তে। An idle diode is short circuited when forward bias, তুই কি and idle diode is short circuited when forward bias and open circuit when reverse bias short circuit diode acts as a closed switch. দেখেন এতক্ষণ হচ্ছে যে কনসেপ্টগুলোকে নিয়ে আমি ডিসকাস করলাম, ওইটারই জাস্ট একটা সামারি করা আছে যে আইডাল ডায়োডটা আমার হলো শর্ট সার্কিটের মতো কাজ করবে কখন, ফরওয়ার্ড বায়াসের সময়। আর ফরওয়ার্ড বায়াসের সময় যদি এটা শর্ট সার্কিটের মতো কাজ করে, শর্ট সার্কিটের এটা বেসিক্যালি কি, শর্ট সার্কিট ডায়োড অ্যাক্টস অ্যাজ আ ক্লোজ সুইচ, ঠিক আছে? যদি সুইচটা ওপেন হতো, ওপেন হলে তখন কিন্তু এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করতে পারতো না, সেটা হয় হচ্ছে আপনার রিভার্স বায়াসের জন্য। কারো কোনো কনফিউশন? নেক্সট ক্লাসে কিন্তু আপনাদেরকে আমি বললাম যে 10 মিনিটের মধ্যে একটা শর্ট কুইজ দিব, শর্ট কুইজে কি কি থাকবে লিখে নিতে পারেন। এক মিনিট। হ্যাঁ, sure,
ওপেন সার্কিটেড তারপর কি লিখতে হবে এটা? ওপেন সার্কিটেড when reversed bias ম্যাডাম যদি গত ক্লাসে কেউ যদি উপস্থিত না থাকে তো কি ভর্তি করবো কি দিতে পারবো না? নেক্সট ক্লাসে যদি কেউ প্রেজেন্ট না থাকে, এরকম ধরনের ক্লাস টেস্ট আমি অনেকগুলাই নিব। তো যদি মনে করেন এখান থেকে বেস কাউন্ট করা হবে তো পরেরটাতে অ্যাটেন্ড করে যদি এটা পরীক্ষা ভালো হয় আমার কোনো অসুবিধা নেই। পরীক্ষা গত ফ্রাইডেতে নেক্সট ফ্রাইডে কি জব এক্সাম আছে কোনো? তোমাদের কি রিটেন আছে? আচ্ছা অসুবিধা নাই, আমি কি বললাম শর্ট কুইজ আমি হচ্ছে প্রায় প্রত্যেক ক্লাসে বা এক দুই সপ্তাহ পর পরই নেই, তো কয়েকটাতে অ্যাটেন্ড করলে মার্কস ভালো আসবে। ট্রাই করবেন সবগুলোতে অ্যাটেন্ড করার, আর যদি কোনো কারণে এমার্জেন্সি থাকে এটা আমাকে একটু ইনফর্ম করে দিবেন আগে থেকে। আচ্ছা এখানে কি লেখা আছে দেখেন আরেকবার, an ideal diode is short circuited when forward biased and open circuited when reverse biased। আর আমরা জানি ওপেন সার্কিটে কোনো কারেন্টটা ফ্লো করতে পারে না। তো আর লাস্টে হচ্ছে শর্ট সার্কিট ডায়োড acts as a closed switch। এই কয়েকটা জিনিস বা কয়েকটা টার্ম হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যদি আপনার এই ধরনের কোশ্চেন আসে যে ইজ ফরওয়ার্ড বায়াস ওপেন অর ক্লোজ, তাহলে আপনাকে এতটুকু লিখতে হবে, বুঝতে পেরেছো? আর আজকে বলতে গেলে টোটাল ক্লাসের আমরা যা যা বললাম এটার একটা সামারিও এখানে বলতে পারেন। তো আপনাদের এক্সামের জন্য টপিকগুলো কি বলবো নেক্সট ক্লাসে? আচ্ছা সেমিকন্ডাক্টরটা পুরোটাই থাকবে, অর্থাৎ সেমিকন্ডাক্টর এন্ড ইটস ক্লাসিফিকেশন, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক যা যা পড়ানো হয়েছে একটু লিখে নেন। সেমিকন্ডাক্টরের এই ফ্লো চার্টটা পুরোটাই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিকের আবার দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে এন টাইপ আর একটা হলো পি টাইপ। এই এটা কি ম্যাডাম পোর্টালে দেওয়া আছে না? এটা আমি এখনই দিয়ে দিচ্ছি। পোর্টাল হ্যাঁ পোর্টাল অ্যাপে দিয়ে দিচ্ছি। এই টাইপ পি টাইপের ডিটেইলসটা করবেন, ঠিক আছে? তো এই স্লাইডটা ফুল কমপ্লিট করবেন, ফরওয়ার্ড রিভার্স বায়াস আর হ্যাঁ এর সাথে কি ইয়াটা দিব রেকটিফায়ারটা। না ম্যাডাম একটা আচ্ছা তাহলে এই স্লাইড যেটা আছে লেকচার 2 মোস্ট প্রবাবলি রিনেম করা আছে, লেকচার 2 এর স্লাইডটা ফুল করবেন। লেকচার 2 এর আর হচ্ছে সেমিকন্ডাক্টরের শুধু ফ্লো চার্টটা। এখানে ফ্লো চার্টও আছে, মানে এই স্লাইডে যা যা আছে সবই পড়েন। আমি এটাও অ্যাড করতে যাচ্ছিলাম কিন্তু যেহেতু আপনারা ফুল ব্রিজ রেকটিফায়ারটা নিতে যাচ্ছেন না দরকার নাই। ম্যাম সেমিকন্ডাক্টর আর আপনার এই যে আজকে যে দুটো ফরওয়ার্ড হ্যাঁ, ফরওয়ার্ড আর রিভার্স আছে দুইটা তো লেকচার 2 পি টাইপ এন্ড শুধু এই স্লাইডটাই থাকবে তো। এক্স্যাক্টলি এটা হচ্ছে এই স্লাইডটা, স্লাইড দেখবেন লেকচার 2 পি টাইপ এন টাইপ এভাবে রিনেম করা আছে, এটা পড়লেই হবে। কোশ্চেনগুলো বলতে চাইছি শেষে লাইনটা কি লেখা? আর শর্ট সার্কিট এটা কি একটা কালেকশন না ACTS শর্ট সার্কিট এক্স X এসিটি ACTS আচ্ছা, X as a closed loop। অভিনয় করে কোশ্চেনগুলো লিখতেছি কোশ্চেনগুলো দিতে যাচ্ছে কোয়েশ্চেন হলো হ্যাঁ কোশ্চেনগুলো দিতে যাচ্ছে না কি টাইপের কোশ্চেন আচ্ছা কোয়েশ্চেন হচ্ছে যে এই টাইপের কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকবে, কারণ আপনার খুব ব্রড কোয়েশ্চেন থাকবে না, একদম ছোট ছোট দুই চারটা বা পাঁচটা এরকম থাকবে। একদম সিম্পলি হচ্ছে আপনারা ক্লাসে যা যা পড়েছেন ওইটারই বেসিক প্রশ্ন, যেমন এটা কিন্তু আপনাদেরকে আমি এতক্ষণ বুঝিয়েছি। তারপর ধরেন এই যে ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক সম্পর্কে আমি একটু বেসিক কোয়েশ্চেন করতে পারি, বা ডোপিং সম্পর্কে থাকবে, এটা ম্যাক্সিমালি বাকি যা যা পড়েছি।